বিলাসপুরের ডিএলএস অফিসের ক্লার্ক কৃষ্ণমূর্তি মারা গেলেন। মারা গেল যতটা হঠাৎ, ততটা হঠাৎই কিন্তু মৃত্যুর প্রসঙ্গ চাপা পড়ল না। কৃষ্ণমূর্তি যতখানি বাঙালি বিদ্বেষী, ঠিক ততখানি ছিলেন মাদ্রাজি বিদ্বেষী। অর্থাৎ কৃষ্ণমূর্তির বউ ছিল বাঙালি মেয়ে। নমস্কার, আজকে আমরা শুনছি বিমল মিত্রের লেখা ছোট গল্প যে নানা সংবাদ। তাহলে আসুন শুনে নিই আজকের ছোট গল্পখানি। তা কথা উঠল, দায়িত্বটা নেবে কে? এমন ক্ষেত্রে বেঙ্গলি অ্যাসোসিয়েশন এবং সাউথ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কারোরই মাথা ব্যথা হবার কথা নয়। কারণ কৃষ্ণমূর্তি না বাঙালি না মাদ্রাজি। তার ৮-১০টা নাবালক ছেলে মেয়ে আর বিধবা বাঙালি বউয়ের ভারটা নেবে কে তাহলে? প্রভিডেন্ট ফান্ডের কয়েকশো টাকা ছাড়া বেচারার নির্ভর করবার আর কিছু নেই। বিগত প্রাণ কৃষ্ণমূর্তি আর তার বিগত স্ত্রী পরিবার প্রসঙ্গটা ঘটনাক্রমেই রটনায় পর্যবসিত হলো। রেলওয়ে ইনস্টিটিউটের করিডোরে বসে অফিসারদের মধ্যে তাই নিয়ে আলোচনা চলছিল। আজাইব সিং বললেন, বাঙালি মেয়েরা কিন্তু স্ত্রী হিসেবে আইডিয়াল। ডিআই বুড়ো অ্যান্টনি বললে, আমি তাহলে সত্যি কথাই বলি, তেমন বাঙালি মেয়ে যদি পেতাম তাহলে আমাকে আর আজীবন ব্যাচেলার থাকতে হতো না। মুদেলিয়া স্টেশন মাস্টার, তিনি বললেন, কিন্তু যাই বলো, বাঙালি মেয়েরা বড় ঘরকুনো। ওই স্বামীটি আর নিজের সংসারটি কেবল চেনে তারা। সোনপার সাহেব সিন্ধি, প্রথম পক্ষের স্ত্রী ছিল বাঙালি, গান জানত, শান্তিনিকেতনে পড়া। তিনি বললেন, আপনার কথায় আমার আপত্তি আছে মুদেলিয়ার গারু। ক্যালিফোর্নিয়ার কোনো অজপাড়া গায়েও যদি কোনো ভারতীয় মহিলাকে দেখতে পান, জানবেন সে বাঙালি মেয়ে। মুদেলিয়ার দম্বার পাত্র নন। দুপাশে মাথা হেলাতে লাগলেন আর বললেন, তাহলে বলুন না যে মহেঞ্জোদড়োতে যে নাচনেওয়ালির কঙ্কালটা পাওয়া গেছে সেও বাঙালি মেয়েরই কঙ্কাল। পাশের হলে বিলিয়ার্ড খেলার গোলমাল শোনা যায়, আর করিডোরের খোলা জানালা দিয়ে বাইরে নজরে পড়ে ইনস্টিটিউটের বিরাট লন। অন্ধকার হয়ে এসেছে অনেকক্ষণ। তীব্র আলো জ্বালিয়ে লনের ওপর দুদলের ব্যাডমিন্টন খেলা চলছে, আর দিল্লি স্টেশনের উর্দু ঠুংরি গান চলছে রেডিওতে। এতক্ষণে বোধহয় ওয়ান ডাউন এলো। আজ বুঝি বোম্বে মেলটা লেট। পিছের রাস্তার ওপর দিয়ে টিমটিম ল্যাম্প জেলে সার সার টাঙাগুলো শনিচরি বাজারের দিকে ছুটে চলেছে। সোনপা সাহেব বললেন, আপনি কিছু বলছেন না মেটা সাহেব? গুরুবচন মেটা এতক্ষণ চুপ করে বসেছিলেন। এখনকার পিডব্লিউআই রেল লাইনের তদারক করা কাজ তার। আজীবন ব্যাচেলার। শিয়ালকোটের কোন গ্রাম থেকে কবে সিপিতে এসে বসবাস শুরু করেছেন কেউ জানে না। তবু রসিক পুরুষ হিসেবে বন্ধু মহলে তার সুখ্যাতি আছে। স্টেশন মাস্টার মুদেলিয়ার বললেন, আপনি কিছু মতামত দিন মেটা সাহেব। জুন মাসের মাঝামাঝি। এবার এখনো মনসুন আরম্ভ হলো না। গুরুবচন মেটা আকাশের দিকে চেয়ে সকলের গল্প শুনছিলেন। বললেন, আমি ব্যাচেলার মানুষ। তরুণী মেয়েদের সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা থাকাটা অপরাধ। আর তাছাড়া বেঙ্গলে কখনো যায়নি। কলকাতা সম্বন্ধে আমার ধারণা কিছুই নেই। বাঙালি মেয়ে বলতে দেখেছি শুধু সরোজিনী নাইডুকে, জব্বলপুরে ওই যেবার কংগ্রেসের মিটিংয়ে এসেছিল। টিআই বুড়ো অ্যান্টনি বললে, সরোজিনী নাইডু? হার এক্সেলেন্সি। গুরুবচন মেটা বললেন, তবে অনেক বছর আগে একজন বাঙালি মেয়ের সঙ্গে আমার একবার ঘনিষ্ঠতা হয়েছিল জব্বলপুরে।
সবাই বললেন, বলুন বলুন। গুরুবচন মেয়েটা বলতে শুরু করলেন, আপনারা যদি মনে করে থাকেন যে সমস্ত বাঙালি মেয়ের সম্বন্ধে আমার একটা অভিজ্ঞতা আছে, তো ভুল করবেন। মেয়েদের সম্বন্ধেই আমার অভিজ্ঞতা কম, তার ওপর বাঙালি মেয়েদের সম্বন্ধে আরও কম। কারণ প্রথমত আমি বাঙালি নই, বাংলাদেশে কখনো যাইনি। তারপর আমার অভিজ্ঞতা শুধু একটি মাত্র বাঙালি মেয়েতেই সীমাবদ্ধ। টিআই বুড়ো অ্যান্টনি বললেন, তা হোক, বলুন মিস্টার মেটা, ভেরি ইন্টারেস্টিং। মেটা বললেন, আমার মতে আপনাদের কথা যদি সত্যি হয় যে সব প্রদেশবাসীরাই বাঙালি মেয়েকে বউ করে পেতে চায়, তো তার প্রধান কারণ হলো বাঙালি মেয়েদের রান্না। অমন সুস্বাদু রান্না করতে আর কোনো জাতের মেয়েরা পারে না। সো ভেরি ইন্টারেস্টিং। তারপর বুড়ো অ্যান্টনি বলল, তবে কন্ডিশন, গল্পটা আমি যেখানে শেষ করব তারপরে আমাকে আর কেউ কোনো প্রশ্ন করতে পারবেন না। আপনারা জানেন বোধহয় যে গল্প যেখানে শেষ হয়, জীবন সেখানে শেষ হয় না। জীবন বিস্তীর্ণ, ব্যাপক। কিন্তু গল্প জীবনকে ভিত্তি করে গড়ে উঠলেও এক জায়গায় তার ক্লাইম্যাক্স আছে, সেইখানে এসে গল্প দাঁড় টানতে হয়। তাতে আপনারা রাজি তো? গুরুবচন মেয়েটা সকলের দিকে সপ্রশ্ন চোখে চাইলেন। সোনপা সাহেব সকলের দিকে চেয়ে নিয়ে বললেন, আমরা রাজি, আপনি বলুন। রেডিওতে বুঝি এবার ইংরেজি প্রোগ্রাম শুরু হয়েছে। রেকর্ডে জ্যাজ অর্কেস্ট্রা। সামনের লনে ব্যাডমিন্টন খেলা বন্ধ হলো। কার্নিভাঞ্চের শেষ গাড়িটা অনেকক্ষণ ছেড়ে গেছে। এতক্ষণে সেখানে বোধ হয় পেন্ড্রা রোডের পথে অমরকণ্টকের রেঞ্জের গা দিয়ে ট্যানেল পার হচ্ছে। পূর্ব দিকে প্ল্যাটফর্মের ওপর গোস রুটি আর চায়ে গরমের হল্লা নেই। প্ল্যাটফর্মের তালগাছ ভ্রমণ লাইট পোস্টার আগা পাঁচতলা শুধু পোকায় পোকা। গুরুবচন মেটা বলতে আরম্ভ করলেন, আজ থেকে 500 বছর আগের ঘটনা। আমি তখন থাকি আমাদের জব্বলপুরের বাড়িতে। আমার বড় বোনের তখন বিয়ে হয়ে গেছে, সে সবে লায়ালপুরে চলে গেছে। আমি থাকি সারা বাড়িটাতে একলা। মাঝে মাঝে বাবার দালালি ব্যবসাটা নিয়ে বাইরে ঘুরতে হয়। কখনো নারায়ণপুর, গন্ডিয়া, ছিন্দোয়াড়া আর বালাঘাট, ন্যারোগেজের সমস্ত সেকশনগুলো। আবার কখনো ভূষাওয়াল, ইগতপুর, বিনা, এলাহাবাদ, কটান। 7 দিন 8 দিন পর হয়তো একদিন বাড়ি এলাম, আবার একদিন ব্যাগ আর ব্যাগেজ নিয়ে বেরিয়ে পড়ি টুপ করে। কাজের মধ্যে কাজ ছিল ওই দালালি ব্যবসা, আর ফুর্তি বলুন আর যাই বলুন, একমাত্র রিক্রিয়েশন শিকার করা। তা বাবারও ছিল শিকারের শখ, আমারও তাই। বাবা দুটো ডবল ব্যার বন্দুক পেয়েছিলাম আমি, একটা 12 বোরের আর একটা 16 বোরের। আর নিজে কিনেছিলাম একটা রাইফেল 450। যখনই ট্যুরে যেতাম ওটা সঙ্গেই থাকতো। কখনো কখনো তেমন জায়গায় গিয়ে পড়লে হাতিয়ারের অভাবে যেন বেকুব না হই। একবার অনুপপুর থেকে নেমে মাইল 3 দূরে এক নদীর ধারে মাচা বাঁধা হলো বাঘ মারবার জন্য। উত্তর আর পশ্চিম দিক থেকে নর্মদার সোন সেখানে এসে মিশেছে। জায়গাটা বাঘ শিকারের পক্ষে আইডিয়াল। বিকেলবেলা উঠলাম গিয়ে মাচার ওপর আমি। পেন্ড্রা রোডের ঠাকুর সাহেব ছেলে নর্মদা প্রসাদ, সেও ভালো শিকারী, আর আমাদের কিলটা রাখা হলো ঠিক। কিন্তু যাকে, আমার গল্পে ওসব অবান্তর প্রসঙ্গ। আমার এই গল্প তো শিকার কাহিনী নয়, এ গল্প মেয়ে মানুষ নিয়ে, সুতরাং সেই প্রসঙ্গেই ফিরে আসি। আপনারা হাওবাগ স্টেশন দেখেছেন? স্টেশনে নেমে সোজা পূব দিকে যে রাস্তাটা চলে গেছে,
ডাইনে বাঁয়ে ছোট বড় অনেক রাস্তাই গেছে, কিন্তু যেই রাস্তাটা বিএনআরের মতো প্রকাণ্ড মাঠটা ঘুরে বেঁকে সোজা গেছে দক্ষিণমুখো, আমি সেই রাস্তাটার কথাই বলছি। এখন অবশ্য অনেক বাড়ি হয়ে গেছে ওখানে, রিফিউজিরা ভিড় করেছে, আশেপাশে জলা জমিগুলোও ভরাট হয়ে গেছে, কিন্তু ওই তল্লাটটা অমন ছিল না। ওই রাস্তায় ঢোকার মুখে ডান দিকে ছিল শুধু সানি ভিলা, কতগুলো অ্যাংলো ইন্ডিয়ান থাকতো ওই বাড়িটাতে, আর তারপর ঝোপ জঙ্গল, কয়েকটা কবর, আর সামনে বিএনআরের জমিতে বিরাট বিরাট আম গাছ, আর তারই বাঁকে পশ্চিমমুখ শিয়ালকোট লজ, আমার বাড়ি। সামনে ধরুন বাগান এককালে ছিল, কিন্তু তখন তত কিছু বাহার ছিল না, শুধু গোটা কতক আগাছা ছড়িয়ে আছে এদিক ওদিক। তবু দোতলার বারান্দায় দাঁড়ালে সামনের রাস্তা আর আশেপাশের সব কিছুই দেখা যায়। একদিন আমার একতলাটার একটা ভাড়াটে এলো। এই পাড়ার দিকে ভাড়াটে বড় একটা আসে না, কারণ এখান থেকে ফ্যাক্টরিটা অনেক দূর। তারপর জিআইপি স্টেশন থেকে এইখানে আসতে গেলে রিক্সে করতে হয়, বাজার হাট সব দূর। বিশেষ করে ফ্যামিলি নিয়ে বাস করতে গেলে তখনকার দিনে আরও অসুবিধে। কিন্তু তবুও একটা ফ্যামিলি এলো, বাঙালি ফ্যামিলি। 20 টাকা ভাড়া, 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিল। রসিদটার নিচে সে সই দিয়েছে, মিসেস স্বামীনাথন নিজে। বাড়ি ভাড়া হয়েছে স্ত্রীর নামে। আজাইর সিং বললেন, স্বামীনাথন? বাঙালি সারনেম তো অমন শুনিনি কখনো, ব্রাদার। সোনপার সাহেব বললেন, হয় হয়, মেয়েটা ইজ রাইট। আমার ফার্স্ট ওয়াইফের কাছে আমি শুনেছি, বাঙালি জাতটা যেমন পিকুলিয়ার, ওদের সারনেমগুলোও তেমনি পিকুলিয়ার। আমি জানি, আমার ওয়াইফের একজন কাজিন ছিল, তার সারনেম ছিল ঘোষ। মুদেলিয়া স্টেশন মাস্টার বললেন, তা কেন? স্বামীনাথন কখনো কোনো বাঙালি সারনেম তো হতে পারে না, ওটা আমাদেরই এক চেটে। সোনপার বাধা দিতে যাচ্ছিলেন। টিআই বুড়ো অ্যান্টনি বললে, ওটা একটা মাইনর পয়েন্ট, আপনার সেই বেঙ্গলি গার্লের গল্পটা বলুন না, মিস্টার মেটা। গুরুবচন মেটা বললেন, সেই বেঙ্গলি গার্লের গল্পটাই বলছি। স্বামীনাথন হলো তার হাজব্যান্ডের সারনেম। মিসেস স্বামীনাথন একজন বাঙালি মেয়ে, বিয়ে করেছিল হ্যারি স্বামীনাথনকে, ম্যাড্রেসি ইন্ডিয়ান খ্রিস্টান। টিআই বুড়ো অ্যান্টনি বললে, সো ভেরি ইন্টারেস্টিং, আমাদের ডিএলএস অফিসারের ক্লার্ক কৃষ্ণমূর্তির মতো। তারপর তারপর গুরুবচন মেটা বললেন, কিন্তু তার আসল নামটা হলো। বলতে গিয়ে গুরুবচন মেটা নিজেই হঠাৎ থেমে গেলেন, বললেন, আসল নামটা আপনাদের আগে বলে দিয়ে আরেকটু হলেই ভুল করছিলাম, কারণ আসল নামটা কি আমারই জানবার কথা? একদিন কি দুদিন মাত্র দেখেছি ওদের, তাও 2-1 সেকেন্ডের জন্য। সুতরাং নাম জানা তো দূরে থাক, চেহারাটাও ভালো করে দেখা হয়নি। আর আমি তো বাড়িতেই বা কতক্ষণ থাকি, মাসের মধ্যে যেই 10-12 দিন বাড়ি থাকি, তাও ওই শিকার নিয়েই কাটে। তবে এক একদিন শুনতাম বটে, যেদিন সন্ধেবেলা বাড়ি থাকতাম, বাঙালি স্ত্রী খ্রিস্টান ম্যাড্রেসি স্বামীকে গান শোনাচ্ছে, বাংলা গান। গানটার একটা লাইন আমার এখনও মনে আছে, পরে শুনেছিলাম পোয়েট ট্যাগরের লেখা গান, হে নাটরাজ, হে নাটরাজ। সোনপা সাহেব বললেন, এই গানটা আমার ফার্স্ট ওয়াইফ গাইতো, বেঙ্গলিদের টিউন ভেরি পেকুলিয়ার। তারপর শুনুন। গুরুবচন মেটা আবার বলতে শুরু করলেন, একদিন সাইকেল নিয়ে চৌকে গেছি কি একটা কিনতে, দেখা হলো সুবেদার কেদার সিংয়ের সঙ্গে। কেদার আমার জিজ্ঞেস করলেন,
তোমার বাড়িতে একতলায় নতুন একটা ভাড়াটে এসেছে দেখলাম। নতুন যে না না? আমি বললাম, হ্যাঁ, এক ম্যাড্রেসি ফ্যামিলি। ম্যাড্রেসি নয়, আমি ওকে চিনি। চাই বাসায় থাকতো ওর বাবা, ফরেস্ট অফিসার। ওর নাম মিস সুজাতা দাস। ওর বাবা ছিলেন মিস্টার দাস। রেইস আদমি, খানদানি বংশের লোক। কিন্তু সঙ্গের ওই লোকটাকে, ওই লোফারটা? আমি বললাম, ও তো ওর হাজব্যান্ড, হ্যারি স্বামীনাথন। সুবেদার কেদার সিং বললে, শেষকালে কিনা ওর সঙ্গে বিয়ে হলো। ওর সঙ্গে বিয়ে হওয়াটা যেন সুবেদার সাহেবের মনোপুত নয়। সুবেদার সাহেবের কাছেই শুনলাম মেয়েটি নাকি ভারী খুবসুরত ছিল আগে, ভারী বলিয়ে কইয়েও ছিল, নাচিয়ে গাইয়ে। চাইবাসা সব লোকই নাকি ভালোবাসত সুজাতাকে। বড়লোক বাপ, ঘোড়া ছিল, মোটর ছিল, আবার মাঝে মাঝে সাইকেলও চড়ত। কখনো শাড়ি পরতো, কখনো শেরওয়ানি, কখনো সালোয়ার, আবার কখনো পরতো 14 হাত মাদ্রাজি শাড়ি কাছা কোঁচা দিয়ে, আবার কখনো পরতো স্ট্রেপ ব্রিচেস আর নেকটাইয়ের সঙ্গে ট্রাউজার শার্ট। আমারও দেখে মনে হলো ভারী মজবুত গড়নের মেয়ে। ভৈষের দুধ, ঘি আর মাঠা না খেলে অমন চেহারা হয় না। তার উপর আছে তাকত আর মেহনত। মোটর চালানো, ঘোড়ার চড়া, সাইকেল চাপা। সেদিন প্রথম আলাপ হলো, তখনও সন্ধে হয়নি। হরিশঙ্কর রোডে গিয়েছিলাম বিল কালেকশনের জন্য। মহাসামন্দের PWI শুক্লাজি ছাড়ল না। একটা ব্লু ডিয়ার মেরে নিজের ট্রলি করে রায়পুরে পৌঁছে দিয়ে গেল। তারপর সেটা নিয়ে গন্ডিয়া জংশনে ন্যারো গেজ ট্রেন ধরে সন্ধ্যের কিছু আগে আমার শিয়ালকোট লজে এসে পৌঁছলাম। এরপর বাড়িতে প্রায় দিন 20 গড়হাজির ছিলাম। আমার চাকর আমার আগে আগে বুল ডিয়ারটা নিয়ে ঘরে গেছে। আমি ধীরে সুস্থে আস্তে আস্তে আসছি। কদিনের ঘোরাঘুরিতে বেশ পরেশান হয়ে গিয়েছিলাম। দীনদয়ালকে বলে দিয়েছিলাম মাঠা যেন তৈরি রাখে, গিয়েই এক গ্লাস খেয়ে নেব। কিন্তু গেট দিয়ে ঢুকতে দেখি মিসেস স্বামীনাথন বাইরে দাঁড়িয়ে আছে। আমি কাছাকাছি আসতেই 2 হাত জোড়ো করে কপালে ঠেকিয়ে সেলাম করলে। বললে, জয় রামজি কি। তারপর সামনে এসে দাঁড়াতেই বললে, আপনি শিকারপ্রিয় লোক আমি জানতাম না। আগাগোড়া ক্রেপ সিল্ক বুটিদার শাড়ি ব্লাউজ মিসেস স্বামীনাথনের পরনে, জড়িদার একজোড়া পা ঢাকা চটি, দুদিকের ব্লাউজের নিচ থেকে সমস্ত হাত দুটোই মাসলওয়ালা। মোদ্দা কথা, আমাদের গুজরানওয়াল লাহোরের মেয়েদের পর্যন্ত হারিয়ে দিতে পারে পাঞ্জায়। এমনি তাকতওয়ালা জেনানা। দেখে তাজ্জব হয়ে গেলাম। তারপরে আমার হাত থেকে বন্দুকটা নিয়ে রীতিমতো বাগিয়ে ধরলে। বললে, 16 বোরের বন্দুক ব্যবহার করেন আপনি? বললাম, 3 রকমই আছে, যখন যেটা সুবিধে সেটা নিই। মিসেস স্বামীনাথন বললে, আমার আর আপনার দেখছি একই, হল্যান্ড অ্যান্ড হল্যান্ড। আপনি কি কার্টিজ কেনেন? তার কিছু ঠিক নেই। আজকের বুল ডিয়ারটা মেরেছি বাকশটে, যখন যেটা সুবিধে হয়। কখনো LG, কখনো SG। আলফা ম্যাক্স? তারও কোনো ঠিক নেই, তবে আলফা ম্যাক্সই আমি পছন্দ করি। মিসেস স্বামীনাথন বন্দুকটা নিয়ে নাড়াচাড়া করছে, ট্রিগার টিপছে, কাঁধের ওপর রেখে এম করছে। হঠাৎ লক্ষ্য করলাম বাঁ হাতের কোড়ে আঙুলটা যেন জখম হয়ে আছে, আঙুলটা কাটা। দীনদয়ালকে দিয়ে দোস্তিতে সকলের কাছে কিছু কিছু মাংসও পাঠিয়ে দিলাম। সুবেদার কেদার সিংয়ের কাছে, এতোয়ারিতে মুন্সিজির কাছে, আরও অনেকের কাছে, আর পাঠালাম একতলার মিসেস স্বামীনাথনের কাছে। আর সেই দিন থেকেই ঘনিষ্ঠতা শুরু হলো। সকালবেলা সাইকেলে চড়ে মিসেস স্বামীনাথন যখন বাজার করে ফেরে,
তখন বেশ দেখায়। পিঠে বিনি ঝুলিয়ে দিয়েছে, সিল্কের ঢিলে পায়জামা গায়ে, একটা জুট সিল্কের ঢিলে পাঞ্জাবি, আর সামনে বেতের বাস্কেটের মধ্যে আলু, ভেন্ডি, পার্বল আর ভাজি, এই সমস্ত। হঠাৎ সেদিন আমাকে নেমন্তন্ন করে বসলো মিসেস স্বামীনাথন। গোয়ারি ঘাট থেকে গ্রিন পিজন মেরে এনেছে 2-3 ডজন। নতুন বটফল পাকতে শুরু করেছে। বর্ষা শুরু হয়ে গেছে কি না তা বললে, আজ সকাল সকাল হ্যারি টাউনে বেরিয়ে গেছে। হাতে কাজ ছিল না, বেরিয়েছিলুম আমার বন্দুকটা নিয়ে। মতলব ছিল ডাক মারবার, কিন্তু আজ সন্ধে 7টায় আসছেন তো। হ্যারিকে বলেছি, সেও আসবে তার আগে। সেই দিনকার নেমন্তন্নটা বিশেষ করে মনে আছে, এই 25 বছর পরেও। কারণ অমন মাংসের রোস্ট জীবনে আর খেলুম না, আর খাবও না। শুনেছিলাম মিসেস স্বামীনাথন নিজে রান্না করেছিল। সন্ধে 7টার সময় নেমন্তন্ন, কিন্তু সেদিন মনে হয়েছিল পৃথিবীতে 7টা বুঝি আর বাজে না। কারণ তখন দীনদয়ালের রান্না খেয়ে খেয়ে আমার অরুচি ধরে গিয়েছিল। আর তাছাড়াও গ্রিন পিজন বরাবরই আমার প্রিয় খাদ্য ছিল। তার কাছে কোথায় লাগে মটন আর কোথায় লাগে ফাউল, সে যাই হোক, ঘড়ির কাঁটায় 7টা বাজার সঙ্গে সঙ্গেই আমি একতলায় গিয়ে হাজির হয়েছি। মিসেস স্বামীনাথন সেদিন পুরোপুরি বাঙালি সাজেই সেজেছিল। একটা পিককের গায়ের রঙের মতো ব্রাইট জর্জেট শাড়ি ফিগারটাকে লেপ্টে জড়ানো, আর চিতাবাঘের মতো ডোরা ডোরা ছিটের ব্লাউজ কাঁধ পর্যন্ত। তার নিচে বাচ্চা হরিণের মতো নরম মোলায়েম 2টি হাত। বন্দুক হাতে যে মিসেস স্বামীনাথনকে দেখেছি, গুজরানওয়ালার মেয়েদের মতো কর্কশ কঠিন, কি জানি কেমন করে কেউটে সাপের ফনার মতো হাতের মাসলগুলোকে সেই দিন সে লুকিয়ে ফেলেছিল। আমি যেতেই পর্দা সরিয়ে এসে অভ্যর্থনা করলে, বললে, আসুন মেটাজি। বললাম, মিস্টার স্বামীনাথন কোথায়? হ্যারি এখনই এসে পড়বে, বোধহয় কোনো কাজে আটকে পড়েছে। সেলসম্যানের কাজ বড্ড বিশ্রী কাজ মেটাজি, প্রত্যেককে প্লিজ করতে করতে অস্থির। টেবিলের সামনে মুখোমুখি বসলাম দুজনে। বললাম, ওনার ব্যবসা তো অনেক ভালো, আর আমারটা দেখুন তো, মাসের মধ্যে 15 দিন বাইরে বাইরেই ঘুরতে হয়, শরীরে আর কিছু থাকে না। মিসেস স্বামীনাথন বললে, তা হোক, কিন্তু হ্যারি যে বাইরে যেতে চায় না, সেটা বিয়ের আগে ওর ভালো একটা চাকরি ছিল, 600 টাকা মাইনেও পেত। সেই চাকরি ছেড়ে দিয়ে এখন এই মোটরের সেলসম্যানশিপ ধরেছে। এখন কত করে বলি একটু বাইরে ঘোরাঘুরি করো, তা যাবে না। আমাকে ছেড়ে বাইরে গিয়ে একটা রাতও কাটাতে পারবে না ও, এমন ঘরকুনো। হেসে বললাম, সে তো যে কোনো স্ত্রীর পক্ষে ঈর্ষার বিষয় মিসেস স্বামীনাথন, কিন্তু 600 টাকা চাকরিটা ছাড়লেন কেন? আজকালকার বিজনেসের বাজার যেরকম। না ছেড়ে যে উপায় ছিল না মেটাজি। তখন এমন ব্যাপার হয়ে পড়েছিল, চাকরি তো চাকরি, হ্যারির জীবন নিয়ে টানাটানি। আমার তো রীতিমতো ভয় হয়ে গিয়েছিল। কেন? হয়তো আত্মহত্যাই করে বসতো, বলা তো যায় না। কেন? আত্মহত্যা করবার কি হয়েছিল? মিসেস স্বামীনাথন বললে, হ্যারির পাগলামির কথা তো সবাই জানে না। পুরুষ মানুষ যে অমন সেন্টিমেন্টাল হতে পারে, তা হ্যারির সঙ্গে মেশবার আগে পর্যন্তও আমি জানতাম না। জানেন, 3 বার ও সুসাইড করতে গিয়েছিল। কেন? আশ্চর্য হয়ে গিয়েছিলাম আমি। আমার সঙ্গে বিয়ে হবে না বলে? হাসতে হাসতে মিসেস স্বামীনাথন বললে। তারপর বললে, আমরা হলাম গোঁড়া হিন্দু বাঙালি, বাবা সাহেবি খানা খেলেও হিন্দুয়ানি আমাদের বংশের রক্তের মধ্যে শেকড়ে বসিয়েছে। আর তাছাড়াও তখন আমার হাতে চা খেতে বিসিএস থেকে শুরু করে আইসিএস পর্যন্ত 5-6 জন ক্যান্ডিডেট
30, 40, 50 মাইল দূর থেকে মোটর ড্রাইভ করে রোজ সন্ধ্যায় আমাদের বাড়ি আসছে। আর হ্যারি ভারী তো 600 টাকা মাইনের মার্কেন্টাইল ফার্মের অ্যাকাউন্টেন্ট। আমাকে কিনা বিয়ে করবার সাধ তার। সেন্টিমেন্টাল না তো কি বলবো ওকে বলুন। বেশ আগ্রহ হচ্ছিল গল্প শুনতে। মিসেস স্বামীনাথনের গল্প বলবার সময় ঠোঁটের যে অপূর্ব ভঙ্গি হচ্ছিল, তাতে সেন্টিমেন্টাল হ্যারি কেন, যে কোনো পুরুষের আত্মহত্যার ইচ্ছে হওয়াটা অস্বাভাবিক নয়। বললাম, তারপর? খিলখিল করে হেসে উঠল বাঙালি মেয়ে মিসেস স্বামীনাথন। বললে, তারপর তো দেখছেনই, এখন মিসেস স্বামীনাথন হয়ে গেছি। কিন্তু হ্যারি অমনি ছাড়েনি আমাকে। অমন নাছর বান্দা পুরুষ মানুষ আমি দুটো দেখিনি। এই দেখুন না। এই বলে হাতের কাটা আঙুলটা দেখালে উঁচু করে। বললে, সারা শরীরে আমার খুঁত নেই কোথাও, অন্তত আমার অ্যাডমায়ারাররা তাই বলতো। কিন্তু সারা জীবনের এই খুঁতটা আমার করে রেখে দিয়েছে হ্যারি। গল্প আরও জমে উঠেছে। আমি বললাম, কেন? হঠাৎ হাত ঘড়িটার দিকে চাইলে মিসেস স্বামীনাথন। বললে, রাত 9টা বাজতে চলল, এখনো তো হ্যারি আসছে না। বললাম, আমার কোনো অসুবিধে হচ্ছে না মিসেস স্বামীনাথন। তা হোক, কতক্ষণ আর অপেক্ষা করা যায়? আসুন আমরা আরম্ভ করে দিই। হ্যারি নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। তারপর শুরু হলো ডিনার। অপূর্ব রান্না, অপূর্ব তার টেস্ট। জীবনে সেই ডিনারের কথা আর কোনো দিন ভুলব না। খেতে খেতে আমাদের গল্প চলতে লাগলো। আমি বললাম, তারপর বলুন। মিসেস স্বামীনাথন বললে, সেই দিনের ঘটনাটাই বলি। মজুমদার আসবার কথা আছে। দীপেন কুমার আর অলোকের। কিন্তু বলা নেই কোয়া নেই, হ্যারি দুপুরবেলা বাড়িতে এসে হাজির ওর মোটর বাইক নিয়ে। অফিস থেকে পালিয়ে এসেছে হ্যারি। যেতে হবে শিকারে। ঠিক ছিল ফিরে আসবো সন্ধ্যের আগে, কিন্তু হলো না। নোয়ামুন্ডির জঙ্গলে গোটা কতক তিতির মেরে ফিরে আসছি। হ্যারি বললে, বড়বিল সাইডিংয়ের ধারে একটু বিশ্রাম নিতে। বিশ্রাম আর নেব কি বলুন? নোয়ামুন্ডি থেকে চাই বাসায় আসতে ইঞ্জিন চালাতে হবে না। এমন ঢালু রাস্তা শুধু চেপে বসলেই হলো, এমন গড়ান। তবু হ্যারি নাছড়বান্দা। বললে, একটু বিশ্রাম করতেই হবে। আর সেইখানে বসেই হ্যারি কাণ্ডটা বাঁধালে। বললাম, কোন কাণ্ড? মিসেস স্বামীনাথন আমার প্লেটের দিকে তাকিয়ে বললে, আপনি আরেকটু দো পেঁয়াজি নিন মেটাজি, আপনার হয়তো লজ্জা হচ্ছে। খানিক পরে মিসেস স্বামীনাথন আবার বলতে শুরু করলে। সেখানেই বসে আমরা চা পান শেষ করলাম। তারপর বোধহয় একটু ক্লান্তি এলো হ্যারির শরীরে। ও শুয়ে পড়ল আমার কোলে মাথা রেখে। তাতেও কোনো দোষ ছিল না, কারণ কোলটা আমার হলেও কেউ না কেউ শোবার জন্যই তো হয়েছে ওটা। সুতরাং আমি আপত্তি করিনি। কিন্তু বিপদটা ঘটল তারপর। হ্যারি বললে, আমি যদি হ্যারিকে বিয়ে না করি ও আত্মহত্যা করবে। তা কি করে হয় বলুন? আমরা হলুম হিন্দু বাঙালি, আর ও হলো মাদ্রাজি খ্রিস্টান। আর তাছাড়া মজুমদারকে প্রায় একরকম কথাই দেয়া হয়ে গেছিল। কিন্তু হ্যারি বললে আমার কোলে শুয়েই সে আত্মহত্যা করবে। আমাকে না পেলে ওর নাকি মরাই ভালো। তা ভালো তো ভালোই, কি বলুন? কিন্তু আমার সামনে আমার কোলে শুয়েই বা আত্মহত্যা করা কেন? আড়ালে করলেই তো চুকে যায় বাবা ঝঞ্ঝাট। আপনাকে আর স্লাইস রুটি দেবো মেটাজি? খানিক থেমে মিসেস স্বামীনাথন আবার আরম্ভ করলে। আমি বিরক্ত হয়ে কোল থেকে হ্যারির মাথাটা সরিয়ে দিলাম। ও আপত্তিও করলে না, কিন্তু উঠে দাঁড়িয়ে আমার 12 বোরের বন্দুকটা এক মুহূর্তে এলজি পুড়ে নিয়ে নিজের বুক লক্ষ্য করে ট্রিগার টিপলে। আর সঙ্গে সঙ্গে
আপনি আর একটু কারি নিন মেটাজি, কিছুই খেললেন না দেখছি। বললাম, ও কথা থাক, আপনি বলুন তারপর কি হলো। মিসেস স্বামীনাথন বললে, 10টা বাজতে চলল, এখনো দেখছি হ্যারি আসছে না। নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে, কি বলেন? বললাম, তারপর বলুন। তারপর আর কি, এই তো আমার মাঝখানের আঙুলটা দেখছেন, আধখানা উড়ে গেছে। এটা ওই হ্যারিকে কেবল বাঁচাবার জন্যই। আমিও তাড়াতাড়ি বন্দুকটা ধরে বাধা দিতে গেছি, কিন্তু একটু দেরি হয়ে গেল। হ্যারি বাঁচলো এইটুকুর জন্যই, কিন্তু আমার আঙুলটা। বাইরে যেন সাইকেল রিক্সার ঘন্টা বাজলো না মেটাজি। মিসেস স্বামীনাথন টেবিল ছেড়ে উঠল, বললে, এক্সকিউজ মি, এতক্ষণে বোধহয় হ্যারি এলো। সত্যিই হ্যারি সাইকেল রিক্সায় এলো, কিন্তু সেই সময় ঠিক আমাদের গল্পের চৌমাথায় পৌঁছবার আগেই হ্যারি না এলেই যেন ভালো করতো। পরে অনেকবার ভেবেছি, সেদিন আমার সামনে অমন অবস্থায় মিসেস স্বামীনাথনের স্বামী কেন এলো না আরও অনেক পরে, যখন খাওয়া দাওয়া সেরে আমি আমার ঘরে চলে যেতুম? তাহলে তো মিসেস স্বামীনাথন অমনভাবে ধরা পড়তো না। সেই রাত্রে মিসেস স্বামীনাথনের যে ব্যবহার দেখেছিলাম তার জীবনে ভুলব না, আর সেই ব্যবহার কিনা করলো আমারই উপস্থিতিতে। রিক্সার ভাড়া চুকিয়ে দিয়ে মিসেস স্বামীনাথন মাতাল হ্যারিকে পেছন থেকে ধরে নিয়ে এলো ঘরের মধ্যে। হ্যারি তখন বেশ টলছে, দাঁড়াবার ক্ষমতা নেই ভালো করে। আমাকে চিনতে পেরে হ্যারি বললে, হ্যালো বয়। তারপর কি একটা বেয়াদপি করতেই মিসেস স্বামীনাথন একটা কাণ্ড করে বসল। দেখলাম মিসেস স্বামীনাথনের শরীরে আবার সেই কর্কশ কাঠিন্য ফুটে উঠেছে। চিৎকার করে উঠল, স্কাউন্ডেল। তারপর হ্যারির চুলের মুঠি ধরে সে কি ঝাঁকুনি। অচৈতন্য হ্যারির চেতনা ফিরিয়ে আনবার অনেক চেষ্টা হলো। শেষে আমার দিকে একবার কাতর চাউনি দিয়ে হ্যারিকে বেডরুমে নিয়ে যাবার চেষ্টা করলে। পাশের ঘরে যেতে যেতে হ্যারি আমার দিকে ফিরে বললে, চিয়ার ইউ বয়, চিয়ার ইউ। তখনও বাকি ছিল পুডিং আর কফি। আমার ডিনার আর শেষ হলো না। মিসেস স্বামীনাথনকে সেই অপ্রস্তুত অবস্থা থেকে বাঁচাবার জন্য আমি নিঃশব্দে ওপরে আমার ঘরে চলে এলাম। মনে হলো মিসেস স্বামীনাথনের অপমান যেই করুক, সেটা দাঁড়িয়ে দেখা যেন অপরাধ। টিআই বুড়ো অ্যান্টনি বললে, সো ভেরি ইন্টারেস্টিং। তারপর মিস্টার মেটা, তারপর? মুদেলিয়ার বললেন, ড্রাঙ্কার্স আর অলওয়েজ স্কাউন্ডেলস। ঠিকই হয়েছে। সোনপার সাহেব বললে, বাজে কথা, আমি তো বরাবরই ড্রিঙ্ক করি, তবে মোটারের ডোজে। কিন্তু আমার ফার্স্ট ওয়াইফ কখনো আপত্তি করেনি, বরং। মুদেলিয়ার বললেন, তা তো করবেনই না। আমি শুনেছি বেঙ্গলি গার্লরা কলকাতার হোটেলে পাবলিক স্মোক আর ড্রিঙ্ক করে। সোনপা সাহেব বললেন, আই টেক সিরিয়াস অবজেকশন টু ইউ। টিআই অ্যান্টনি বললে, চুপ করুন আপনারা। তারপর বলুন মিস্টার মেটা। গুরুবচন মেটা আবার বলতে শুরু করলেন। বিলাসপুর রেলওয়ে কলোনি তখন নিস্তব্ধ। রাস্তার আলোগুলো চুপচাপ প্রহরীর মতো ঠায় দাঁড়িয়ে। শুধু বিলাসপুর ইয়ার্ডে সান্টিংয়ের শব্দ মাঝে মাঝে আকাশকে চমকে দেয়। আর এই ইন্ডাস্ট্রির ভেতর বিলিয়ার্ড খেলা তখন বন্ধ হয়ে গেছে। শুধু দিল্লির রেডিওতে তখন দরবারি কানাডার খেয়াল কোনো এক ওস্তাদজি ধরেছে। মেটাজি বললেন, তার কিছুদিন পর হঠাৎ একদিন দেখা হয়ে গেল মিস্টার স্বামীনাথনের সঙ্গে বাড়ির বাইরে। আমি ট্রেন থেকে নেমে কিংস শোয়েতে খেতে গেছি। রাত্রের খাওয়াটা ওখানে সেরে নেওয়ার মতলব, কারণ ট্রেন লেট ছিল, আর এত দেরিতে আবার দীনদয়াল কেন কষ্ট করবে এই ভেবে। হঠাৎ দেখি
হ্যারি স্বামীনাথন দূরে একটা টেবিলে বসে আছে, সঙ্গে আরেকটি মেয়ে। বাঙালি নয়, অ্যাংলো ইন্ডিয়ান। আমাকে দেখতে পেয়ে হ্যারি নিজের বোতল আর গ্লাসটা হাতে নিয়ে উঠে এলো। এসে আমার সামনের চেয়ারেই মুখোমুখি বসল। বলল, গুড ইভিনিং বয়। দেখলাম নেশা হয়েছে বেশ, এবং ক্রমে আরও হওয়ার আশা আছে। আমার খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল। বললাম, আমি উঠি। সে কি, একটু খাবেন না? আমার আপত্তিতে হ্যারি আর বেশি পীড়াপিড়ি করল না। বললে, ভালো কথা, একটা কথা আপনাকে প্রায় জিজ্ঞেস করব ভাবি। কি কথা? এই যে রাত্রে বাড়িতে ফিরে সুজাতার সঙ্গে আমি প্রায় ঝগড়া করি, আপনি টের পান? কি যে ওর স্বভাব মশায়, সকলে সব জিনিসের রস পায় না। তা না পাক, এই ধরুন মদ খেতে ভালো লাগে আমার, সুজাতার ভালো লাগে না, তোমার ভালো লাগে না, তা তুমি খেও না। কিন্তু আমি যদি খাই, তুমি বাধা দেবার কে? ঠিক কিনা বলুন? এখন এই নিয়ে রাত্রে মশায় রোজ আমাদের ঝগড়া হয়। বললাম, এবার তাহলে উঠি। কিন্তু আপনি উত্তরটা দিলেন না তো। কিসের উত্তর? ওই যে আপনি টের পান কি না। কেন বলুন তো? আমি পেলেই বা? সেই কথাটা সুজাতাকে একবার বোঝান দেখি। আমি যত বলি মেয়েটাজি টের পেলেই বা। সুজাতা বলে, তুমি সেলসম্যান হতে পারো, কিন্তু আমার লজ্জা করে। অর্থাৎ আমি যে মদ খাই এটা যেন দোষের নয়, দোষটা হলো আপনার টের পাওয়াতে। বললাম, তা মিসেস স্বামীনাথন যখন চান না, তখন আপনি ওটা খান কেন? আপনি বুদ্ধিমান হয়ে এই কথা বলছেন? হ্যারি বোতল হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর বললে, আপনি আমাদের হিস্ট্রি কিছু জানেন না। আমি 600 টাকা চাকরি ছেড়েছি সুজাতার জন্য, তা জানেন? নইলে আজ আমি মোটর গাড়ির পেটি সেলসম্যান। 3 বার আমি সুসাইড করতে গেছি, 3 বার সুজাতা আমাকে বাঁচিয়েছে। সুজাতা কি আমাকে কম ভালোবাসে ভেবেছেন? ওর সব ভালো। অমন সতী স্ত্রী পাওয়া কি আর কম সৌভাগ্যের কথা? এক রাত্রির আমি পাশে না শুলে ওর ঘুম আসে না। আমি যেমন ওর জন্য আমার চাকরি, আমার সব ত্যাগ করেছি, ও আমার জন্য ওর বাবার প্রচুর সম্পত্তি স্যাক্রিফাইস করেছে। শেষে মজুমদারকে এড়াবার জন্য আমার সঙ্গে পালিয়ে এসেছে। অমন একনিষ্ঠ ভালোবাসার তুলনাই হয় না মেটাজি। কিন্তু ওর ওই এক দোষ, আমার মদ খাওয়াটাও মোটেই পছন্দ করে না। কিন্তু ন্যান্সিকে দেখুন, ওই যে বসে আছে। দূরে টেবিলে বসা অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিকে দেখালে হ্যারি। বললে, ওই ন্যান্সিকে দেখুন, ওকে আমি যত খাওয়াবো তত খাবে, একবারও না বলবে না। ও এক পিপে মদ খাওয়ালেও খেতে পারে। সুজাতাকে কত বলেছি খেতে, কিছুতেই খাবে না। মাতাল দেখলে 100 হাত দূরে পালিয়ে যাবে। ওদের আর সব ভালো মশায়, ওই বাঙালি মেয়েরা ওই এক ব্যাপারে ভারী কনজারভেটিভ। সেদিন অনেক কষ্টে মাতালের হাত থেকে ছাড়িয়ে বাড়ি আসতে পেরেছিলাম। দেখেছিলাম আমি চলে আসতেই হ্যারি আবার ন্যান্সির টেবিলে গিয়ে বসলো। কিন্তু বাড়িতে এসে একটু সকাল সকালই শোবার ব্যবস্থা করছি। রাত তখন প্রায় 11টা হবে। হাওবাগের এই দিকটা সন্ধে থেকেই অবশ্য নিরিবিলি হয়ে যায়। তারপর ক্লান্তও ছিলাম খুব। দীনদয়াল এসে খবর দিলে একতলার মেম সাহেব সেলাম দিয়েছে। অত রাত্রেই নিচে গেলাম। মিসেস স্বামীনাথন একলাই আমার জন্য অপেক্ষা করছিল। বললে, এইবার আপনি অনেকদিন বাইরে ছিলেন মেটাজি। বললাম, আমার ব্যবসাতে ওই ঘোড়াই সার।
লাভ বিশেষ কিছু নেই, কিন্তু মিস্টার স্বামীনাথন কোথায়? মিসেস স্বামীনাথনকে বেশ চিন্তিত দেখলাম। বললে, সেজন্যই তো আপনাকে ডেকেছি মেটাজি। বললাম, হয়তো কোনো কাজে আটকে গেছেন। না, কিন্তু কদিন থেকে বেশ রাত্রেই ফিরছে হ্যারি। দিন দিন ওর যেন অত্যাচারটা খুব বাড়ছে। এই দেখুন না, 11টা বাজলো, এখনো এলো না। আপনার সাইকেলটা একবার দিতে পারেন মেটাজি? আমারটা পাংচার হয়ে পড়ে আছে কাল থেকে। কিন্তু এত রাত্রে সাইকেল নিয়ে কি করবেন? আমি জিজ্ঞেস করলাম। আমি হ্যারিকে একটু খুঁজতে যাব। এত বড় শহরে কোথায় খুঁজবেন তাকে? জব্বলপুরে যত মদের দোকান আছে সব জায়গায় খুঁজব। আজ একটা গাড়ি বিক্রি করবার কথা ছিল ওর, 5,000 টাকার কার। আজ কয়েকশো টাকা ওর হাতে আসবার কথা। সেই সকালবেলা বেরিয়েছে, নাওয়া নেই খাওয়া নেই, তারপরেই এত রাত হলো। আপনি সাইকেলটা আনিয়ে দিন, আমি ততক্ষণে কাপড়টা বদলে নিই। এই বলেই মিসেস স্বামীনাথন ভেতরে চলে গেল সেই মুহূর্তে। আমি দীনদয়ালকে ডেকে সাইকেলটার বাতি জ্বালিয়ে দিলাম। খানিক পরেই স্বামীনাথন বেরিয়ে এলো অপূর্ব এক পোশাক পরে। সেই রাত 11:30টায় মিসেস স্বামীনাথনের যে অপরূপ রূপ দেখেছিলাম তা আমি জীবনে ভুলব না। সালোয়ার আর সেমিজ পরা পাঞ্জাবি মেয়ে হাজার হাজার আমি দেখেছি, কিন্তু বাঙালি মেয়ে স্বামীনাথনের সেই পোশাক আমার ব্যাচেলার মনে সেই রাত্রে যে মোহ বিস্তার করেছিল তা অসহ্য। অত রাত্রে ওই জ্বালা ধরা পোশাক পরে মাতাল স্বামীকে মদের দোকানে দোকানে খুঁজে বড় রোমান্টিক মনে হয়েছিল সেই তরুণ বয়সে আমার। মিসেস স্বামীনাথন সাইকেলটা আমার হাত থেকে নিয়ে বললে, জেন্টস সাইকেল বলেই এই পোশাকটা পরলাম, এতে অন্য কোনো উদ্দেশ্য কিন্তু আমার নেই মেটাজি। আমি একবার বললাম, তা এত রাত্রে আর নাইবা বেরোলেন মিসেস স্বামীনাথন? ভয়? ভয়ের কথা বলছেন? মিসেস স্বামীনাথন হেসে উঠল, বললে, এর চেয়েও অ্যাডভেঞ্চার কত কাজ আমার জীবনে করতে হয়েছে জানেন? আর তাছাড়া আপনি মেয়ে মানুষ হলে বুঝতেন মেটাজি, হাজব্যান্ড যদি মনের মতো না হয় তার চেয়ে বড় অশান্তি মেয়েদের জীবনে আর কিছু নেই। তারপর সাইকেলের প্যাডেলে একটা পা রেখে বললে, এছাড়াও আপনার 3 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে আছে, টাকার অভাবেই দিতে পারা যায়নি। কথা ছিল এই টাকাটা পেলে ওটা আমি মিটিয়ে দেব, কিন্তু আজ যদি সবটাই উড়িয়ে দেয় কি সর্বনাশটাই হবে বলুন তো মেটাজি। হয়তো আমি গিয়ে পড়লে কিছুটা টাকা অন্তত বাঁচালে বাঁচতে পারে। সাইকেলে উঠতেই যাচ্ছিল মিসেস স্বামীনাথন। আমি বললাম, কিন্তু এমনও তো হতে পারে হয়তো হ্যারি মদের দোকানে নেই, অন্য কোথাও আছে। কিংসওয়ে হোটেলে হ্যারি স্বামীনাথনকে যে অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে ন্যান্সির সঙ্গে মদ খেতে দেখেছি সেই কথাটা বলতে গিয়েও বলতে পারলাম না আমি। কিন্তু প্রখর বুদ্ধি মিসেস স্বামীনাথন আমার কথার তাৎপর্য ধরে ফেলেছে এক নিমিষে। কথাটা শুনেই যেন হঠাৎ তার মুখ দিয়ে কোনো উত্তর বেরোলো না, যেন নিজেকে তার পরাজিত বলে মনে হলো। কিন্তু তা মুহূর্তের জন্য। বললে, আপনি যা ভাবছেন তা হতে পারে না মেটাজি, হতে পারে না, কখনো হতে পারে না। ওই হ্যারি 3 বার সুসাইড করতে গিয়েছিল আমার জন্য। ও জানে আমি ওর জন্য কি কি না স্যাক্রিফাইস করেছি। হ্যারি অমন আনফেথফুল হতেই পারবে না। এখনো যে রাত্রে আমি পাশে না শুলে ওর ঘুম আসে না। কিন্তু কথাটা বলে কিন্তু তখনও খানিক চুপ করে দাঁড়িয়ে রইল মিসেস স্বামীনাথন। মনে হলো যেন হঠাৎ এক বিদ্যুৎ ঘোষিত মৌসুমি ঝড় তার মনের আকাশে বইতে শুরু করেছে। তারপর কেউটে সাপের মতো ফণাটা হঠাৎ বিস্তার করে বললে, আপনি ঠিক বলেছেন, সত্যি কিছু অসম্ভব নয়। সাইকেলটা একবার ধরুন তো মেটাজি। মিসেস স্বামীনাথন হঠাৎ নিজের ঘর থেকে 12 বোরের বন্দুকটা বার করে নিয়ে এলো। আমি তখন বিস্ময়ে হতবাক হয়ে গেছি।
বন্দুকটা কাঁধে ঝুলিয়ে দিয়েছে মিসেস স্বামীনাথন শরীরের বাঁ দিকে, আর সেই অবস্থাতেই সাইকেলটা আমার হাত থেকে নিয়ে বললে, আমাকে একটা এলজি ধার দিতে পারেন মেটাজি? কেন? এলজি কি করবেন? আগে দিন, তারপর বলবো। একটু শিগগির করুন মেটাজি। দীনদয়ালকে বলে আমার বাক্স থেকে একটা এলজি কার্টিজ আনিয়ে দিলাম মিসেস স্বামীনাথনের হাতে। এইবার বলুন, এলজি কি করবেন? আমি আবার জিজ্ঞেস করলাম। মিসেস স্বামীনাথন বললে, হ্যারির জন্য আমারও সারাদিন কিছু খাওয়া হয়নি, কিন্তু গড ফরবিড, আপনার কথা যদি সত্যি হয় মেটাজি, তখন আমি কি করব? হ্যারিকে গুলি করা ছাড়া আমার কি উপায় আছে বলুন? ওর মদ খাওয়া আমি তবু টলারেট করেছি, কিন্তু মেয়ে মানুষ জড়িত থাকলে আমি ওকে ক্ষমা করব কি করে? ওকে আমি খুন করব, এই আপনাকে বলে রাখছি। ওর সঙ্গে যদি মেয়ে মানুষ থাকে আমি ওকে খুন করব। তাই হাতিয়ার সঙ্গে রাখলুম, যাতে দেরি না হয়। তারপর একটা কথাও না বলে সাইকেলে উঠে মিসেস স্বামীনাথন অন্ধকারে অন্তর্হিত হল। বুড়ো টি.আই. অ্যান্টনি বললেন, স্প্লেন্ডেড মিস্টার মেটা, স্প্লেন্ডেড। তারপর? মুদেলিয়া স্টেশন মাস্টার বললেন, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আমার ছোট ছেলের পড়ার বইতে পড়েছিলুম। কথাটা নিহাত মিথ্যে নয় তাহলে। সোনপার সাহেব বললেন, জীবন সম্বন্ধে আর কতটুকু অভিজ্ঞতা আপনার? মুদেলিয়ার গাড়ু 14 বছর বয়সে রেলে ঢুকেছেন, খেয়েছেন চারুপানি, আর ঘষতে ঘষতে আজ বিলাসপুরের স্টেশন মাস্টার। ভাবছেন চরম সালভেশন পেয়ে গেছেন, কিন্তু জীবনের আর জানলেন কি? একটু তো মদও খেলেন না, একদিন অফিসও কামাই করলেন না, কখনো বেনিয়ম করলেন না জীবনে। গুরুবচন মেটা বললেন, ওসব অন্য কথা থাক, গল্পটা আগে শেষ করে নি, অনেক রাত হলো। ইনস্টিটিউটের সমস্ত ঘর অন্ধকার। পেন্ডা রোডের দিক থেকে একটা মালগাড়ি ক্লান্ত গতিতে আসছে। দূরে লোকোশেডের দেওয়াল ইঞ্জিন গর্জনের প্রতিধ্বনি বারবার রেলকরণের নিস্তব্ধতা ভেঙে দেয়। প্ল্যাটফর্মে চায়ের দোকানটি পর্যন্ত এখনও বন্ধ হয়ে গেছে। জুন মাসের মাঝামাঝি হয়ে গেল, কিন্তু মনসুন এখনও শুরু হলো না। তারপর সেই রাত্রের ওপরে নিজের ঘরে গিয়ে শুয়ে শুয়ে অনেকবার ভেবেছি কিংসওয়ে হয়তো এতক্ষণ বন্ধ হয়ে গেছে, হ্যারি সেখানে আর নেই, হয়তো ন্যান্সির সঙ্গে রাস্তায় রাস্তায় ঘুরছে। কিন্তু বাঙালি মেয়ে মিসেস স্বামীনাথনের এ কী ভয়াবহ কাণ্ড! সারাদিন হ্যারির নাওয়া নেই, খাওয়া নেই, তাই মিসেস স্বামীনাথনও উপোস করেছেন সারাদিন। তারপর এই ক্লান্ত উত্তেজিত অবস্থায় এত রাত্রে 12 বরের বন্দুক আর ধার করা এলজি কার্টিজ নিয়ে পরে সাইকেল চড়ে স্বামীর খোঁজে মদের দোকানে দেখতে যাওয়া, এই নিয়ে যদি কেউ গল্প লেখে তো মনে হবে গাঁজাখুরি গল্প। কিন্তু নিজের চোখেই তো দেখলাম। আমার মনে হলো আর কোনো দেশের মেয়েরা এমন করে এমন অবস্থায় বেরোতে পারতো না কখনোই, এই এক বাঙালি মেয়ে ছাড়া। আর আমার নিজের জাত শিয়ালকোট, গুজরানোওয়ালার মেয়েদের কথাও তো জানি, তারা ওই দূর থেকেই যা। সে যাই হোক, সেই রাত্রে অনেকক্ষণ বিছানায় শুয়ে শুয়ে জেগে থাকবার চেষ্টা করেছিলাম ওদের ফেরবার খবর পাবো বলে। হ্যারি রাত্রে ফিরবে এমন ধারণা আমার ছিল। অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে ন্যান্সির সঙ্গে থাকলেই শুধু বিপদ ঘটবে সেটা জানতাম, আর এও জানতাম হ্যারিকে খুন করতে পেচপাও হবার মতো মেয়ে মিসেস স্বামীনাথন নয়। কারণ হ্যারিকে মিসেস স্বামীনাথন যেমন গভীর করে ভালোবাসে, তেমন করে কজন মেয়ে মানুষ তাদের স্বামীকে ভালোবাসতে পারে? কিন্তু কোথা দিয়ে কখন সেই রাত্রে চোখে ঘুম নেমে এলো টের পাইনি। পরের দিনও আবার সকাল হবার আগেই জব্বলপুর ছেড়ে ভোরের ট্রেন ধরে ভুসওয়াল যেতে হলো।
কয়েকদিন পর যখন ফিরে এলাম শিয়ালকোট লজে, তখন সেই প্রসঙ্গ বাসি হয়ে গেছে। সুজাতা স্বামীনাথনকে দেখি সাইকেলে চড়ে বেতের বাস্কেট করে বাজার করে আসছে। তারপর হ্যারি স্যুটটাই পরে সাইকেল রিক্সায় চড়ে কোথায় যেন বেরিয়ে যায়, আবার ফেরে অনেক রাত্রে। একটা টিম আলো জ্বালিয়ে সাইকেল রিক্সায় চড়ে। সেই রাত্রে তবে কি হ্যারিকে কিংসওয়েতে পাওয়া গিয়েছিল? ন্যান্সি কি ছিল না সঙ্গে? আমার ব্যাচেলার মনে এসব প্রশ্ন মাঝে মাঝে আলোড়ন করত। সেদিন সুজাতা স্বামীনাথন সোজা চলে এলো আমার এলাকায়। বলে, একটা কথা আপনাকে বলতে এসেছিলাম মেটাজি। বললাম, বসুন, আমারও অনেক কথা আছে আপনার সঙ্গে। আপনার কথাটা আগে বলুন। সুজাতা বললে, তাই বলি, আপনার সেই এলজি কার্টিজটা আমার কাছেই রয়ে গেছে, কাজে লাগেনি। ওটা এখন কিছুদিন আমার কাছেই থাক, দরকার না হলে ফিরিয়ে দেব আপনাকে। আপত্তি নেই তো? বললাম, এইবার আমার কথাটা বলি। সেদিন রাত্রে আপনাকে বন্দুক হাতে একলা ছেড়ে দিয়েছিলাম, পরে মনে হলো সঙ্গে গেলে ভালো হতো। ঝোঁকের মাথায় কি হয়তো করে বসবেন। দায়িত্ববোধ সম্বন্ধে আমার এখনও ভালো জ্ঞান হলো না মিসেস স্বামীনাথন। সুজাতা বললে, দেখুন, হ্যারিকে যদি আমি কোনোদিনও খুন করি তা সে একা আমারই দায়িত্ব। এ ব্যাপারে সম্পূর্ণ আমার আর হ্যারির, এতে কোনো থার্ড পার্সন নেই। বললাম, আপনি কি সত্যিই ওই বিষয়ে সিরিয়াস? নিশ্চয়ই। আপনি জানেন না মেটাজি, আমি অন্য বাঙালি মেয়ের মতো মানুষ হইনি। আমার শিক্ষা দীক্ষা সব আলাদা। সেদিন রাত্রে হ্যারির খোঁজে বেরিয়েছিলাম আপনার সাইকেলে RLG নিয়ে। ভাববেন না ঠাট্টা করতে বা ভয় দেখাতে। আমি মনে প্রাণে বিশ্বাস করি হ্যারি কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। ওই মদের ওপরেই যা দুর্বলতা আছে ওর, আর কোনো কিছুতেই নেই মেটাজি। হ্যারি মিছে কথা বলবারই লোক নয়, কিন্তু যদি... বললাম, তা সেদিন শেষ পর্যন্ত কোথায় পেলেন ওনাকে? সুজাতা স্বামীনাথন বললে, ও বাড়ির দিকেই আসছিল। সারাদিন সেই মোটর বিক্রি নিয়ে এত পরিশ্রম গিয়েছিল যে বাড়িতে এসে খাবার সময় পর্যন্ত পায়নি। তবে স্বীকার করলে যে ও মদ খেয়েছিল। এই নিন 4 মাসের বাকি ভাড়া, আর একটা রসিদ সময় করে পাঠিয়ে দেবেন। কি জানি কেন তখনও সেই অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে ন্যান্সির কথাটা মুখ ফুটে বলতে পারলাম না। কিন্তু যাবার সময় সুজাতা বললে, এও বলে রাখছি মেটাজি, যদি কোনোদিন আমি চাক্ষুষ প্রমাণ পাই, সেদিন আমি হ্যারিকে আমার ওই 12 বোরের বন্দুকে LG লোড করেই রেখেছি। ওকে আমি খুন করবই। আর আপনি সেদিন আমার প্রথম চোখ খুলিয়ে দিয়েছিলেন। বললাম, না না, মাফ করবেন সুজাতা বাই, আমি কিন্তু কিছুই জানি না, আমি কিছু দেখিনি। সুজাতা স্বামীনাথন বললে, না, শুধু আপনি নন, আরও অনেকের কাছেই আমি শুনেছি যে হ্যারিকে অ্যাংলো ইন্ডিয়ান মেয়েদের সঙ্গে নানা জায়গায় দেখা যায়। কিন্তু আমি নিজে যদি কোনো দিন চোখে দেখতে পাই, তাহলে আমি ওকে খুন করব। আমি আমার বাবা মা ভাই বোন আর বাবার প্রচুর সম্পত্তি পায়ে ঠেলে শুধু ওর টানে চলে এসেছি। শেষকালে সেই হ্যারি যদি আনফেথফুল হয়, তাহলে সে আপনি ব্যাচেলার মানুষ, আপনি ঠিক বুঝবেন না। গুরুবচন মেয়েটা আবার আরম্ভ করলেন। ঈশ্বরের কি ইচ্ছে ছিল কে জানে, আর ঠিক তার পরের দিনেই সেই কাণ্ডটা ঘটল। সেদিনও জুন মাস, মনসুন আরম্ভ হয়নি। চুপচাপ ওপরের পশ্চিমমুখ বারান্দায় বসে আছি, কোনো কাজ নেই হয়তো। সামনে বাগানটা পেরিয়ে বিএনআরের আমবাগানের দিকে চেয়েছিলাম। আস্তে আস্তে সন্ধে হয়ে এলো। দীনদয়াল এক গ্লাস ঠান্ডা মাঠা দিয়ে গেছে, তাও খাওয়া শেষ করে খালি গ্লাসটা পাশের চেয়ারের ওপর রেখে দিলাম। সানিভিলার দিকে হাওড়া স্টেশনে বুঝি কোনো মালগাড়ি এলো।
ওই দিকের আকাশটা ইঞ্জিনের ধোঁয়ায় কালো হয়ে আসছে। আমার সামনে বাগানের দিকে চেয়ে দেখলাম যে সুজাতা স্বামীনাথন সাইকেলে চড়ে চৌকো থেকে ফিরল মার্কেটিং করে। উপর দিকে চাইতেই দুজনেই উইশ করলাম। তারপর আধ ঘন্টাও কাটেনি, দেখি একটা সাইকেল রিক্সা আসছে আমারই শেয়াল কোড লক্ষ্য করে। দূর থাকতে দেখতে পাওয়া যায়নি। গেটের মধ্যে সাইকেল রিক্সাটা ঢুকতেই নজরে পড়ল হ্যারি একলা নয়। প্রচুর মদ খাওয়ার জন্য নিজে একেবারে অর্ধ বেহুশ, আর সঙ্গে সেই ন্যান্সি, অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে। সেও প্রকৃতস্থ বলে মনে হলো না। নিজের চোখকে যেন বিশ্বাসই হলো না। এখানে ন্যান্সিকে নিয়ে এলো কেন? তবে হয়তো ওর খেয়াল নেই। দুজনে কিংসওয়ে থেকে বেরিয়ে কোথায় যেতে যেন কোথায় চলে এসেছে, কিংবা হয়তো পুরনো রিক্সাওয়ালা রোজগার অভ্যেস মতো বাড়িতে নিয়ে চলে এসেছে। ওরা দুজনে জানেই না কোথায় কোন বাড়িতে ওদেরকে নামিয়েছে রিক্সাওয়ালা। উত্তেজনায় সমস্ত নার্ভ আমার শিথিল হয়ে এলো। এক্ষুনি যে বিপদ ঘটবে তার কেউ জানে না। অথচ কালকেও আমার কাছে সুজাতা স্বামীনাথন প্রতিজ্ঞা করে গেছে। ও মেয়ে তো সে কথা ভুলবারই নয়। মাথা থেকে পা পর্যন্ত আমার থরথর করে কাঁপতে লাগলো। মনে হলো এক্ষুনি একতলায় একটা প্রচণ্ড শব্দ হবে, আর তারপর দুটো না হোক একটা লাইফ সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আর ঠিক এম করে মারতে পারলে একটা টাইগারের লাইফ এর পক্ষে একটা এলজি যথেষ্ট। কথাটা মনে পড়তেই আরও আতঙ্ক হলো আমার। ওটা তো আমার এলজি। যদি প্রমাণ হয় আমি সুজাতাকে ওই এলজিটা দিয়েছি, তাহলে তো মার্ডার চার্জে আমিও ধরা পড়ব। হ্যারির বডি থেকে যদি এলজিটা বেরোয়, আর তারপর সুজাতা স্বামীনাথনের সঙ্গে ব্যাচেলার বাড়িওয়ালা গুরুবচন মেটার একটা কল্পিত সম্পর্ক খাড়া করে দিয়ে হ্যারি স্বামীনাথনকে খুনের অপরাধে, না, আর ভাবতে পারলাম না। কান পেতে রইলাম উদ্গ্রীব হয়ে। নিচে ওদের তুমুল ঝগড়া চলছে, মাঝে মাঝে সুজাতার গলা, তারপর হ্যারির মদ খেলেও মনে হলো যেন সেন্স ঠিকই আছে। এইবার বুঝি সুজাতা স্বামীনাথনের 12 বোরের বন্দুকটা প্রচণ্ড শব্দে ফেটে উঠবে। গুরুবচন মেটা থামলেন। আজাইব সিং বললেন, থামলেন কেন মেটাজি? বুড়ো টিআই অ্যান্টনি বললেন, শেষ হয়ে গেল নাকি? সোনপা সাহেব বললেন, বন্দুকের শব্দটা শেষ পর্যন্ত হলো কিনা বলুন মেটাজি, আর দেরি করবেন না। মুদেলিয়ার বললেন, সুজাতা কি দুজনকেই মারল নাকি একজনকে মারল? সোনপা সাহেব বললেন, আপনার যেমন চারু পানি খাওয়া বুদ্ধি, মুদেলিয়ার গারু। এলজি তো একটাই শুনে আসছেন, দুজনকে মারবে কি করে? মুদেলিয়ার বললেন, তবে কি নিজেই আত্মহত্যা করলো নাকি সুজাতা? বড় সমস্যায় ফেলছেন। উহ। গুরুবচন মেটা মিটিমিটি হাসতে লাগলেন। বললেন, আপনারা এই কাহিনীর যত কিছু পরিণতি ভাবতে পারেন ভাবুন, কিন্তু আমার ধার কাজ দিয়ে ঘেঁচতেও পারবেন না, এটা আমি বলে রাখলাম। টিআই বুড়ো এন্টনি সামনে মুখ এগিয়ে নিয়ে বললে, আর বাজে কথা বলবেন না স্যার, শেষটা বলে দিন দয়া করে। গুরুবচন মেটা বললেন, আপনাদের আমি গোড়াতেই বলেছি যে গল্পটা যেখানে আমি শেষ করব, তারপর আর আমাকে কেউ কোনো প্রশ্ন করতে পারবেন না। আপনারা জানেন বোধ হয় যে গল্প যেখানে শেষ হয়, জীবন সেখানে শেষ হয় না। জীবন বিস্তীর্ণ, ব্যাপক। কিন্তু গল্প জীবনকে ভিত্তি করে গড়ে উঠলেও এক জায়গায় তার ক্লাইম্যাক্স আছে, সেখানে এসে গল্পের দাঁড়ি টানতে হয়। আমার সেই শর্তে আপনারা রাজিও হয়েছিলেন, মনে আছে বোধ হয়। সে যাই হোক, এখন শেষ অধ্যায়টা বলি। একটু থেমে মেটাজি বলতে লাগলেন, সেই রকম উদ্গ্রীব হয়ে বারান্দায় ছটফট করছি, কি হবে কি হবে ভেবে। ভাগ্যিস দীনদয়াল বাড়ি ছিল না, চৌকে গিয়েছিল ভৈষের খড় কিনতে, নইলে সেই অবস্থায় আমাকে দেখলে হয়তো পাগলই ভাবত।
তার আসতে প্রায় 1 ঘন্টা দেরি। হঠাৎ মনে হলো নিচেকার গোলমাল যেন থেমে এলো। পাশের সিঁড়িতে কার পায়ের শব্দ শুনতে পেয়ে মুখটা ফিরিয়ে দেখলাম, আর দেখে আমি অবাক হয়ে গেছি। আর কেউ নয়, মিসেস স্বামীনাথন দৌড়তে দৌড়তে ওপরে এসেছে। মুখখানা লজ্জায়, ঘৃণায়, পরাজয়ের কলঙ্কে, অপমানে একেবারে থ্যারোলি অন্যরকম দেখাচ্ছে, যেন চোখ ফেটে জল বেরোবে এক্ষুনি। সুজাতা স্বামীনাথন আমাকে কথা বলবারও অবসর দিলেন না পর্যন্ত। ছুটে এসে আমার হাত ধরে এক হ্যাঁচকা টান দিয়ে বললেন, দেখেছেন তো হ্যারির কাণ্ড। তারপর আমাকে টানতে টানতে বললে, কামান মেডাজি, কামান। আমি হতবাক হয়ে সুজাতা স্বামীনাথনের পেছনে চলতে লাগলাম। তারপর আমার শোবার ঘরে আমাকে ঢুকিয়ে দিয়ে বললে, মেটাজি, আই মাস্ট বি আনফেথফুল, আই মাস্ট বি আনফেথফুল। আমি এর প্রতিশোধ নেব। বলি এক মুহূর্তে ঘরের একমাত্র দরজাটা বন্ধ করে সজোরে খিল লাগিয়ে দিলে।